নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এমন এক অপারেশনের যাকে মনে রাখতেই হবে। এই অপারেশনে একদিকে যেমনভাবে তার নিখুঁত প্ল্যানিং এবং আরেকদিকে ফিল্মি কায়দায় সেই প্ল্যানিংকে এমনভাবে ইমপ্লিমেন্টেশন করা হয় যে তা যে কোনো হলিউড মুভিকেও তাক লাগিয়ে দিতে পারে। আজকের কাহিনী মাহমুদ আল মাসুদকে ইসরায়েলের এজেন্টরা কি করে একদিনের মধ্যে একটা অন্য দেশে গিয়ে তাকে হত্যা করে এবং 24 ঘন্টার মধ্যেই কিন্তু তারা আবার যে যার জায়গায় ফেরত চলে যায়, সেই নিয়েই আজকের কাহিনী। কিন্তু এই কাহিনী শুরুর আগে আমরা জেনে নিই যে মাহমুদ আল মাহবুব কে ছিলেন। 14 ফেব্রুয়ারি 1960-এ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করে আল মাহবুব। ছোটবেলা থেকেই তার পড়াশোনায় খুব একটা মন ছিল না, তাই খুব তাড়াতাড়ি স্কুল থেকে সে ছুটে যায় এবং মেকানিকের প্রশিক্ষণ নেওয়া শুরু করে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সে একটি গ্যারেজের মালিক হয়ে যায়। এরপরে 1986 সালে ইসরায়েলের নিরাপত্তারক্ষীরা এক অ্যাসল্ট রাইফেল রাখার জন্য তাকে গ্রেপ্তার করে। এরপরে জেল থেকে বেরোবার পরেই কিন্তু আল মাহবুব হামাসের সঙ্গে যুক্ত হয়ে যায়। 1989-এর মে মাসে দুজন ইসরায়েলি সেনাকে হত্যার ষড়যন্ত্রের অপরাধে তাকে গ্রেপ্তার করার জন্য যখন গাজাতে পৌঁছয় ইসরায়েলের পুলিশ, তার আগেই কিন্তু গাজা থেকে পালিয়ে যায় আল মাহবুব। ইসরায়েলের দাবি হামাসের জন্য অর্থ এবং অস্ত্র এই দুটোই সংগ্রহের প্রধান ছিলেন আল মাহবুব। ইসরায়েলের আরও দাবি যে ইরান থেকে ট্যাঙ্ক, গাইডেড ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সবই কিন্তু এই আল মাহবুবই হামাসের হাতে পৌঁছে দিত। আজকে যে দিনটার কাহিনী আপনাদেরকে বলবো, যেদিনকে 24 ঘন্টার মধ্যে কি কি হয়, কিভাবে আল মাহবুবকে হত্যা করা হয়, সেই দিন ছাড়াও কিন্তু তার আগে আরও দুবার আল মাহবুবকে টার্গেট করা হয়েছিল হত্যা করার, কিন্তু সেই দুবারই কিন্তু ব্যর্থ হয় ইসরায়েলের এজেন্টরা তাকে হত্যা করতে। দিনটা ছিল 19 জানুয়ারি 2010। সেদিনকে আল মাহবুব সিরিয়া থেকে ব্যাংকক যাওয়ার কথা ছিল। সেই মতোই সিরিয়ার দামাস্কাস বিমানবন্দর থেকে আল মাহবুব প্লেনে ওঠে। এই প্লেনে কিন্তু আল মাহবুবের সাথে আরও কয়েকজন মোসাদের এজেন্টও উঠে পড়ে। যেহেতু প্ল্যানিং অনেক আগে থেকেই হয়ে গেছিল, তাই আল মাহবুব যে এই প্লেনে করে ব্যাংকক যাচ্ছে, যদিও ব্যাংকক যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট না থাকায় দুবাইতে তাকে নামতে হতো, তাই প্ল্যানিং অনেক আগে থেকেই হয়ে গেছিল আল মাহবুব সারাদিন কি কি করতে চলেছে। সেই মতোই মোসাদের এজেন্টরাও কিন্তু এই প্লেন থেকেই তাকে ট্র্যাকিং করা শুরু করে দেয়। ব্যাংকক যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট না থাকায় আল মাহবুবকে দুবাইতে নামতে হয়। যেহেতু সেখান থেকে ব্যাংকক যাওয়ার যে প্লেন সে ধরবে সেটার অনেকক্ষণ সময় বাকি ছিল, তাই দুবাইতেই আল বুস্তানা রোটানা হোটেলে দুপুর 3টের সময় আল মাহবুব চেক ইন করে। এই সময় কিন্তু পরে সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে আল মাহবুব যে রুমে ঢোকে ঠিক তার উল্টো দিকের রুমে দুজন টেনিসের প্লেয়াররা যেরকম ড্রেস পরে সেই রকম সাদা টি শার্ট এবং প্যান্ট পরে এবং হাতে র্যাকেট আছে, দুজন কিন্তু ঢোকে তার ঠিক উল্টো দিকের রুমে। এরপরে রাত ঠিক 8টার সময় আল মাহবুব হোটেল থেকে বেরিয়ে যায়। এই সময় পরে সিসিটিভি ক্যামেরাতে এটাও ধরা পড়ে যে 4 জন লোক এরাই মোসাদের এজেন্ট ছিল। যেহেতু হোটেলের প্রত্যেক কটা দরজার লকই কম্পিউটারাইজ ছিল, সেই কারণেই 4 জনকে দেখা যায় যে আল মাহবুব যে রুমে ছিল সেই রুমের উন্নত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তারা রুমের দরজা খোলে এবং 4 জন তারা রুমের ভেতরে ঢুকে যায় এবং আল মাহবুবের জন্য ওয়েট করতে থাকে। এরপর ঠিক রাত 8:25-এ আল মাহবুব আবার হোটেলে ফেরে এবং সে তার রুমে চলে যায়। এরপরে কি হয় সেটা কিন্তু কেউ জানে না যে রুমের ভেতরে কি হয়। পরে সিসিটিভি ক্যামেরাতেই এগুলো ধরা পড়ে যে রাত ঠিক 9টার সময় ঠিক ওই 4 জন যারা ভেতরে ঢুকেছিল তারা ওই রুম থেকে বেরিয়ে আসে। পরের দিন যখন জানতে পারা যায় যে আল মাহবুব মারা গেছে, তখন প্রাথমিকভাবে সবাই এটা ভাবে যে আল মাহবুব ডেথটা ন্যাচারালি হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা স্ট্রোক হয়েছে, সেই কারণেই কিন্তু মারা গেছে সে। কিন্তু যখন পোস্টমর্টেম হয় তখন জানতে পারা যায় যে তাকে সাক্সিলাইন কোলিন ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। এই ইঞ্জেকশন যদি কোনো মানুষকে দেওয়া হয় তাহলে সে প্যারালাইজড হয়ে যায়। প্রথমে আল মাহবুবকে এই ইঞ্জেকশন দিয়ে
প্যারালাইজ করে দেওয়া হয়, তারপর বালিশ দিয়ে শ্বাসরোধ করে মারা হয়। এই ঘটনা সামনে আসার পর তখন কিন্তু দুবাই পুলিশ এটা সন্দেহ করা শুরু করে যে আল মাবুক ডেথ ন্যাচারালি নয়, তাকে হত্যা করা হয়েছে। এবারে প্রশ্ন এসে দাঁড়ায় যে কে তাকে হত্যা করলো। আল মাবুক যেহেতু হামাসের জন্য কাজ করত, ফলে ইসরায়েল যে অনেক দিন ধরেই চেষ্টা করছিল আল মাবুকে হত্যা করার, সেটা কিন্তু কারোর অজানা ছিল না। ফলে প্রথমেই সন্দেহ যায় ইসরায়েলের ওপরই। দুবাই পুলিশের লেফটেন্যান্ট জেনারেল খালতাম তামিম 18 ফেব্রুয়ারি 2010-এ যে রিপোর্ট সামনে রাখেন, তাতে তিনি এটা দাবি করেন যে এই ঘটনা 100% শিওর যে মোসাদি করেছে। এবং তিনি এটাও জানান যে এই যে পুরো যে প্রক্রিয়া সেই দিনটা ঘটানো হয়েছিল, যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছিল, তাতে ইসরায়েলের মোসাদের 18 জন এজেন্ট নিযুক্ত ছিল এবং এরা প্রত্যেকেই 5টা দেশ থেকে জালি পাসপোর্ট বানায়। আমেরিকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স, এই 5টি দেশ থেকে তারা জালি পাসপোর্ট নেয় এবং দুবাইতে প্রবেশ করে। একদিনের মধ্যে এই হত্যাকাণ্ড সম্পন্ন করে এবং যতক্ষণে সবাই জানতে পারে যে আল মাবুকে হত্যা করা হয়েছে, তার আগে কিন্তু তারা যে যার মতো আবার চলে যায়। এবং এই পুরো যে প্ল্যানিংটা হয় এবং এটাকে যে অর্গানাইজ করা হয়, কারণ বিভিন্ন সিসিটিভি ক্যামেরাতে পরে এটাও ধরা পড়ে হোটেলের মধ্যে যে শুধুমাত্র এই 4 জন বা 2 জন যার কথা বললাম তারা নয়, এছাড়াও আরও কয়েকজন ছিল যারা বিভিন্ন সময় মিটিং করছে, বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছে এবং এদের প্রত্যেকের কলই কিন্তু অস্ট্রিয়ায় বসে একজন নিয়ন্ত্রণ করছিল, এদের সঙ্গে কনফারেন্সে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। খালতাম তামিম তার সমস্ত রিপোর্ট একদিকে দুবাইতে, ইসরায়েলকে, রাষ্ট্রপুঞ্জে, সব জায়গাতেই কিন্তু জমা দিয়েছিল এটা প্রমাণ করার জন্য যে এই ঘটনা মোসাদের এজেন্টরাই করেছে। কিন্তু সেইভাবে কেউই এটাকে অ্যাকসেপ্ট করে না। সারা পৃথিবীতেই বিভিন্ন দেশের তাদের গুপ্তচর সংস্থা আছে, যেমন আমাদের আছে, রাশিয়ার কেজিবি আছে, আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই। ফলে এদের প্রত্যেকটা দেশেরই তাদের নিজস্ব গুপ্তচর সংস্থা আছে এবং এরা যদি বিভিন্ন দেশে গিয়ে কোনো অপারেশন করতে গিয়ে ধরাও পড়ে, তাহলেও দেশ কিন্তু স্বীকার করে না যে এরা সে দেশের লোক। সেই মতোই এদের সঙ্গে এগ্রিমেন্টই থাকে যে তাদেরকে স্বীকার করা হবে না দেশের, কারণ এখানে দেশের একটা সম্মানের জায়গা জড়িয়ে থাকে। কিন্তু সারা পৃথিবীতেই যত দেশই আছে তাদের মধ্যে মোসাদকেই এইসব দিক থেকে কুখ্যাত হিসেবেই ধরা হয়। তার কারণ তারা যাকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তা সে পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকুক না কেন, তাকে গিয়ে কিন্তু হত্যা করে আসেই। এছাড়াও শুধু আজকের ঘটনা ছাড়াও এরকম বহু উদাহরণ আছে, যার ভিডিও আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত আজকের কাহিনী এখানেই শেষ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।